সকলকে অনেক শুভেচ্ছা জানাই। বাইকে ভ্রমণের আজকের এই ভিডিওতে থাকছে বাঁকুড়া দেখার গল্প। গত বছর মানে 2025 সালে ডিসেম্বরের শেষে একদম শীতের মরশুমে 3 দিন 2 রাতের সময় নিয়ে ঘুরে এলাম বাঁকুড়া থেকে। আমরা ঘুরেছিলাম বাঁকুড়া জেলার বিষ্ণুপুর, মুকুটমণিপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা 1 গ্রাম পঞ্চায়েতের গনগনি। এই হলো বড়জাগুলি। বড়জাগুলি থেকে আমাদের ঘোড়ার এবারের দলের বাকি সদস্যদের পেয়ে গেলাম। ঘোড়ার এবারের দল কিন্তু কলেবরে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। রয়েছে আরও 2টি স্কুটি। একটা স্কুটিতে রয়েছে আমার মেয়ের মামা অঙ্কুর আর মামি প্রীতি। আর একটা স্কুটিতে রয়েছে প্রীতির বাবা আর বোন। প্রীতির বাবার বয়স কিন্তু 63+। উনি এই বয়সে স্কুটি চালিয়ে লং রাইডে এসেছেন। ভোর 5:30 নাগাদ বাড়ি থেকে বের হয়েছিলাম। তারপর বড়জাগুলি, কাঁচরাপাড়া, কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে ঈশ্বরগুপ্ত সেতু, তারপর মগরা ফ্লাইওভার পার হয়ে গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড ধরে তারকেশ্বর বৈদ্যবাটি রোড হয়ে তারকেশ্বর, এরপর চাপাডাঙ্গা নিউ ব্রিজ দিয়ে দামোদর নদী পার হয়েছি। এটি হরিণখোলা মুন্ডেশ্বরী নদীর ওপর মুন্ডেশ্বরী ব্রিজ। আমরা এখন শ্রী রামকৃষ্ণ ব্রিজ দিয়ে যাচ্ছি। নিচ দিয়ে প্রবাহিত হয়ে চলেছে দ্বারকেশ্বর নদ। কয়েকবার চা বিরতি নিয়ে সকালের খাওয়া সেরে ছোটোখাটো একটা দুর্ঘটনাকে পাথেয় করে নিয়ে প্রায় 176 কিলোমিটার পথ অতিক্রম করে দুপুর 12:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম বাঁকুড়ার জয়পুর জঙ্গলে। একটু বিশ্রাম নিয়ে আমরা জয়পুর ফরেস্ট দেখতে দেখতে আবার এগিয়ে চললাম। এইখানে কিছু মানুষজন দাঁড়িয়ে রয়েছেন। এখানে হরিণ দেখা যাচ্ছে দূরে। বিষ্ণুপুরের এই জঙ্গলের বিশেষত্ব হলো এই জঙ্গল কিন্তু কোনোখানে ঘেরা নয় এবং বন্য জীবজন্তুদের এখানে সরাসরি দেখা যায়। ওই যে দূরে হরিণটিকে দেখা যাচ্ছে। আমরা বেশ খানিকক্ষণ দাঁড়ালাম, ছবি তুললাম, তারপর আবার রওনা হয়ে গেলাম বিষ্ণুপুর শহরের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি আমাদের আজকের গন্তব্যস্থল বিষ্ণুপুরে। এই যে সামনে বিষ্ণুপুরের প্রবেশ তোরণ দেখা যাচ্ছে, লেখা আছে মন্দির নগরী বিষ্ণুপুর আপনাকে স্বাগত জানাচ্ছে, সৌজন্যে বিষ্ণুপুর পৌরসভা। আমরা আজকে আগে থেকে বিষ্ণুপুরে কোনো রুম বুক করে আসিনি, তাই আমাদের যথেষ্ট বেগ পেতে হলো। প্রায় 2 ঘন্টার অনেক খোঁজাখুঁজির পর আমরা একটা হোটেলে ঘর পেলাম। কিন্তু কোনো রকম কাল বিলম্ব না করে হোটেলে ব্যাগপত্র গুছিয়ে রেখে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম। প্রথমেই আমরা পৌঁছে গেছি বিষ্ণুপুরে রাজবাড়ির ধ্বংসাবশেষ দেখবার জন্যে। বিষ্ণুপুর শহরে টেরাকোটা কাজ বলুন বা দর্শনীয় স্থান হিসেবে ধরলে মূলত 15টি কিংবা 16টি মূল সৌধ দেখতে পাওয়া যায়। এছাড়াও বিষ্ণুপুর শহরের আশেপাশে ছড়িয়ে থাকা আরও কিছু ছোটোখাটো টেরাকোটা কাজের সৌধ
এগুলোকে হিসেবের মধ্যে ধরলে প্রায় 27টি কিংবা 28টি সৌধ আমরা দেখতে পাব। যাই হোক, এখন আমরা পৌঁছে গেছি বিষ্ণুপুর শহরের বড় পাথরের দরজা। এটিকে বলা হয় বিষ্ণুপুর রাজ দরবারের মেইন গেটওয়ে। এটিকে মেন গেটওয়ে বলা হলেও দুটি রথও মনে হয় পাশাপাশি চলা সম্ভব নয়। যাই হোক, বর্তমানকালে এখানে গাড়ি যাতায়াত করবার জন্যে এই গেটওয়ের পাশ দিয়েই আবার একটি রাস্তা করে দেওয়া হয়েছে। এই গেটওয়েটি আমরা যেটা দেখতে পাচ্ছি মাকড়া পাথর দিয়ে তৈরি, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি ল্যাটেরাইট যে মাটি, সেই ল্যাটেরাইট মাটি বা পাথর দিয়ে তৈরি। আমাদের ছবি তোলা বরাবরেরই একটা শখ, তো আমরা সবাই মিলে অনেক ছবি তুললাম, বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করলাম। তারপর এরই সামনে রয়েছে ছোট পাথরের দরজা, ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটিও মাকড়া পাথর দিয়ে তৈরি। আর এপাশে রয়েছে মূর্চা পাহাড়, এটিও দর্শনীয় স্থান। অনেকেই ওপরে উঠছেন, আমরা আর ওপরে উঠলাম না। গুগল ম্যাপে এই উঁচু টিলা বা স্থানীয় ভাষায় পাহাড় যাই বলা হোক, এটিকে টপ ডাগর পাহাড় নামে চিহ্নিত করা হয়েছে। আজও দুর্গাপুজোর সন্ধিক্ষণ এই টিলার ওপর থেকে তোপ ধ্বনির মাধ্যমে বিষ্ণুপুরবাসীকে জানান দেওয়া হয়। এরপর আমরা চলে এলাম লালজি মন্দিরে। এখানে মূল প্রবেশ দ্বারে লেখা রয়েছে মহারাজা বীরহাম্বীর উদ্যান। ডান দিকে উদ্যানটি রয়েছে, এখানে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা রয়েছে। এই উদ্যানটিতে ঢুকতে হলে টিকিট সংগ্রহ করতে হয়। লালজি মন্দিরে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই। এরপর আমরা লালজি মন্দিরে প্রবেশ করে গেলাম। এখানে যতগুলো পুরানো মন্দির আমরা দেখতে পাবো, সে টেরাকোটা নির্মিত হোক বা মাকড়া পাথর নির্মিত, সবগুলিরই গঠন রীতির মধ্যে একটা সাদৃশ্য আছে। প্রত্যেক মন্দিরে রয়েছে গর্ভগৃহ, তার সম্মুখে নাট মন্দির, পাশে তুলসী মঞ্চ, ভোগকক্ষ, এছাড়াও আরও কিছু আনুষঙ্গিক কক্ষ এবং সামগ্রীও রয়েছে। আমরা এখন রয়েছি মহারাজা বীরহাম্বীর উদ্যান মধ্যস্থ লালজি মন্দিরে। এরপর আমরা চলে এলাম মৃন্ময়ী মায়ের মন্দিরে। এখানে রোজ দুপুরে অন্নভোগের ব্যবস্থা থাকে, কিন্তু সেটার জন্যে দুপুর 1টার মধ্যে এখান থেকে রসিদ সংগ্রহ করতে হয়। যাই হোক, আমাদের ভাগ্যে অন্নভোগ জোটেনি। এরপর আমরা চলে এলাম মৃন্ময়ী মায়ের মন্দিরের ঠিক উল্টো দিকে রাস্তার পাশেই রাধাশ্যাম মন্দিরে। এই মন্দিরটিও মাকড়া পাথরের তৈরি, কিন্তু মন্দিরের গায়ে টেরাকোটার শিল্পকর্ম রয়েছে। এই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সঙ্গে অন্যান্য হিন্দু দেবদেবীরও নিত্য ভোগ ও পূজা আরতি করা হয়। আমরা দেখতে পাচ্ছি মন্দিরের গায়ে টেরাকোটার অপূর্ব সৌন্দর্যের মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে রামায়ণ, মহাভারত এবং কৃষ্ণলীলার বিভিন্ন দৃশ্য। সময়ের স্বল্পতার কারণে আমরা কোনো মন্দিরেই উঠে গর্ভগৃহের মধ্যে যে বিগ্রহগুলি রয়েছে সেগুলো এ যাত্রায় দর্শন করলাম না। সেগুলোর জন্যে আবারও আমরা আসব। আসলে এই সমস্ত দর্শনীয় স্থানগুলো বাড়িতে ফিরে যাওয়ার পর আমি দেখে এসেছি এরকম কখনো হয় না। এই জায়গাগুলিতে বারবারই আসতে হয়, ইতিহাসের সাক্ষী হতে হয়। এবার আমরা চলে এসেছি আরও কিছুটা এগিয়ে যুগল কিশোর মন্দিরে। এই মন্দিরটির
আরও একটি নাম আছে কৃষ্ণ বলরাম মন্দির। মন্দিরের ভেতরে তৈরি হয়ে গিয়েছে অ্যান্ট হিল। মেয়ে দেখে খুবই আনন্দ পেয়েছে। মন্দিরের সামনে এই যে ছোট্ট তুলসী মঞ্চ, এই যুগল কিশোর মন্দির বা কৃষ্ণ বলরাম মন্দিরের পেছনেই এই যে বিশাল পুকুর দেখা যাচ্ছে, এটির নাম সাততলা পুষ্করিণী। এই সাততলা পুষ্করিণী নামক জলাশয়টির ওপাশে ওই যে দেখা যাচ্ছে, ওটি হলো বিষ্ণুপুর ফোর্টের ধ্বংসাবশেষ এবং পাশেই রয়েছে হাওয়া মহলের অবশেষ। এবার আমরা চলে এসেছি পঞ্চরত্ন মন্দির তথা শ্যামরাই মন্দিরে। মন্দিরটির ছাদে 5টি চূড়া আছে, সেই জন্যই মূলত এই মন্দিরটির নাম পঞ্চরত্ন মন্দির। এছাড়া এই মন্দিরটির দেওয়ালগুলির ভেতরে, বাইরে, ছাদের নিম্নতলেও, অর্থাৎ মন্দিরটির কোনো অংশ এরকম নেই যে যেখানে টেরাকোটার ভাস্কর্য নেই। সমগ্র মন্দিরটি জুড়ে রামায়ণ, মহাভারত এবং কৃষ্ণলীলার বিভিন্ন দৃশ্য টেরাকোটার অপূর্ব সৌন্দর্যের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা বলতেই পারি যে এই মন্দিরটি টেরাকোটা অলঙ্করণের উৎকর্ষ এবং অজস্রতায় সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে একটা মূল্যবান সম্পদ। মন্দিরটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সুরক্ষিত এবং প্রবেশ মূল্যযুক্ত। টিকিট অনলাইনেও সংগ্রহ করা যায় অথবা এখানে পৌঁছে কাউন্টার আছে, সেখান থেকেও সংগ্রহ করা যায়। তবে একটা দারুণ ব্যাপার, এই একটা টিকিটে কিন্তু 3টি টেরাকোটা সৌধ দর্শন করা যাবে। এই একটা টিকিটে 3টি টেরাকোটা মন্দির সৌধ দর্শনের ব্যাপারে আমি একটু পরে আবার আলোচনা করছি। এখন আমরা শ্যামরাই মন্দির থেকে বেরিয়ে আবার মৃন্ময়ী মায়ের মন্দিরের দিকে যাচ্ছি। সেখান থেকে ডান দিকে ঘুরেই আমরা ঢুকে পড়েছি জোড় বাংলা মন্দির চত্বরে। এখানে 2টি হুবহু একই রকমের মন্দির, দোচালা বিশিষ্ট, এবং এটিও টেরাকোটা ভাস্কর্যের এক অপূর্ব নিদর্শন। এখানে কিন্তু মন্দিরের গায়ে রামায়ণ, মহাভারত, শ্রীকৃষ্ণলীলার বিভিন্ন দৃশ্যের সঙ্গে সঙ্গে বিভিন্ন যুদ্ধ বিগ্রহের এবং মানব সভ্যতার শিকারের নিদর্শনগুলিও মন্দিরের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে। এই মন্দিরটির দর্শনও প্রবেশ মূল্যযুক্ত। শ্যামরাই মন্দির দর্শনের ক্ষেত্রে যে টিকিট সংগ্রহ করা হয়েছিল সেই একই টিকিটেও এখানে আপনি দর্শন করতে পারবেন। একটা কথা হলো, বিষ্ণুপুরে টেরাকোটার সৌন্দর্য বহন করছে মূলত 8টি মন্দির সৌধ। সেগুলি হলো এই জোড় বাংলা মন্দির, শ্যামরাই মন্দির, রাসমঞ্চ, মদনমোহন মন্দির, লালজি মন্দির, রাধাশ্যাম মন্দির, কালাচাঁদ মন্দির এবং জোড় মন্দির শ্রেণী। এছাড়াও আমি যে 27 বা 28টি দর্শনীয় সৌধের কথা উল্লেখ করেছি, সেগুলির বেশিরভাগই আজকের দিনে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা অসাধারণভাবে সুরক্ষিত। এই জন্যে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে সশ্রদ্ধ প্রণাম জানাই। বিষ্ণুপুরের 3টি টেরাকোটা সৌধ প্রবেশ মূল্যযুক্ত, কিন্তু একটা দারুণ ব্যাপার হলো, আপনি একবার এক জায়গা থেকে টিকিট সংগ্রহ করলেই এই 3টি সৌধ দেখতে পাবেন। সেগুলি হলো এই জোড় বাংলা মন্দির, শ্যামরাই মন্দির এবং রাসমঞ্চ। কিন্তু একটু শর্ত আছে, আপনাকে একই দিনে তাদেরকে দর্শন করতে হবে। 4টে বেজে গেছে, খুব খিদে পেয়ে গেছে, দুপুরের খাওয়া এখনও হয়নি। লালজি মন্দিরের সম্মুখে একটি রেস্টুরেন্ট থেকে আমরা দুপুরের খাওয়া সেরে নিলাম। তারপর একটু বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়লাম। এইবার আমরা চলে এসেছি গড় পাথরের দরজা বা গেটওয়ে অফ বিষ্ণুপুর থেকে একটু সামনে এগিয়ে স্টোন চ্যারিয়াট অর্থাৎ পাথরের রথ দেখতে। এখানে দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ ছবি তোলা হলো। এরপর আবার বাইক ঘুরিয়ে চললাম উল্টো দিকে অর্থাৎ দক্ষিণ দিকে, এসে হাজির হলাম নন্দলাল মন্দিরে। এই মন্দিরটি 1 চূড়া বিশিষ্ট এবং মাকড়া পাথরের তৈরি। তারপর সেখান থেকে
চলে এলাম পশ্চিম দিকে, এটি ছিন্নমস্তা মায়ের মন্দির, এবং পাশেই আমরা দেখতে পেলাম দলমাদল কামান। তারপর রাত্রে আমরা গিয়ে হাজির হলাম লালবাঁধে। পরের দিন আমরা সকলেই সকাল সকাল তৈরি হয়ে গেলাম। 7টার সময় আমরা হোটেল ছেড়ে বেরিয়ে পড়লাম। আজকে আমরা বিষ্ণুপুরের আরও কিছু মন্দির সৌধ দেখব। প্রথমেই আমরা যাব সেই বিখ্যাত রাসমঞ্চ দেখতে, এবং তারপর আরও কিছু টেরাকোটা সৌন্দর্যের মন্দির দেখে আমরা রওনা হয়ে যাব মুকুটমণিপুরের দিকে। তবে মুকুটমণিপুরে গিয়ে ঘর ভাড়া পেতে যাতে বেগ পেতে না হয়, সেই জন্য আমরা গতদিন রাত্রেই এই হোটেলে বসে মুকুটমণিপুরে ঘর বুক করে রেখেছি। আমরা চলে এসেছি রাসমঞ্চ দেখতে, কিন্তু আমাদের আজকে আবার টিকিট সংগ্রহ করতে হলো, কারণ গতদিন শ্যামরাই মন্দির, জোড়বাংলা মন্দির, তারপর ছিন্নমস্তা মায়ের মন্দির, এই সব মন্দিরগুলো দেখে আমাদের 6টার বেশি বেজে গেছিলো। 6টা পর্যন্তই এখানে গেট খোলা থাকে, সেই জন্য গতদিন আমরা আর ওই এক টিকিটে এটি দর্শন করতে পারিনি, তাই পুনরায় আজকে আবার আমাদের টিকিট সংগ্রহ করতে হলো। এই মন্দির সৌধটিও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সুরক্ষিত, এবং সত্যি কথা বলতে গেলে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অসাধারণ কাজে নিযুক্ত আছে। প্রত্যেকটা মন্দিরকে এত সুন্দরভাবে সংরক্ষণ করছে, এবং প্রত্যেকটা জায়গাতেই যেখানেই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, সেখানেই ভারতের জাতীয় পতাকা পতপত করে উঠছে। জাতীয় পতাকা উড্ডয়নের এই দৃশ্য দেখতে সত্যিই মনোমুগ্ধকর। তো এই রকম পরিবেশে সামনে দাঁড়িয়ে একটি ছবি না তুললে একদমই নয়। রাসমঞ্চের উল্টো দিকেই রয়েছে একটি গোশালা, আমরা সেখানেও প্রবেশ করলাম। সেখানে সকালের দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর। তারপর আমরা চলে এলাম দলমাদল কামান দেখতে। গতদিন আমরা ভালো করে দর্শন করতে পারিনি, তাই আজকে আবার সকাল সকাল এসেছি। দলমাদল কামানের উল্টো দিকেই বিষ্ণুপুর মেলা বসেছে। গতদিন এখানে একজন চলচ্চিত্র অভিনেতা এসেছিলেন বলে শুনেছি। এরপর আমরা চলে এলাম জোড় মন্দির শ্রেণী দেখতে। সামনেই রয়েছে জোড় মন্দির। এই জোড় মন্দির শ্রেণীর সামনের এই মাঠে এখন বিষ্ণুপুরের পোড়ামাটির হাট বসে। এই হলো জোড় মন্দির শ্রেণী। এখানে 3টি একই রকম আকৃতির মন্দির রয়েছে। মন্দিরগুলো কিন্তু প্রত্যেকটাই সমান আকারের নয়। প্রত্যেকটি মন্দির বাংলা চালের, এক চূড়াযুক্ত এবং 3 খিলান বিশিষ্ট। মন্দিরগুলির গায়েও টেরাকোটার ভাস্কর্য দৃশ্যমান। এরপর আমরা এগিয়ে চললাম পূর্ব দিকে। কিছু দূর যেতেই পেলাম রাধা গোবিন্দ মন্দির। এখানে আর আমরা প্রবেশ করিনি। এই মন্দির থেকে কিছু দূর এগিয়েই রয়েছে আরেকটি মন্দির চত্বর। সেই মন্দির চত্বরে প্রবেশ করতেই প্রথমেই এই মন্দিরটি হলো রাধা মাধব মন্দির, এবং এই চত্বরে আরও একটি মন্দির রয়েছে। এই মন্দিরটির পূর্ব দিকে, অর্থাৎ আরেকটু সামনে এগিয়ে গেলে সেটি হলো কালাচাঁদ মন্দির। এবার আমরা এগিয়ে চলেছি কালাচাঁদ মন্দিরের দিকে। চারিদিক একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও এতটুকু নোংরা দেখতে পাওয়া যাবে না। এএসআই সত্যিই খুব সুন্দরভাবে সংরক্ষণ করছে। একেই বলে সংরক্ষণ।
আমরা এবার চললাম উত্তর দিকে। এই একটা রাস্তার দুপাশেই বেশিরভাগ দর্শনীয় স্থানগুলি পরপর আসবে। ডান দিকে দেখা যাচ্ছে গুমগড়, বাম দিকে যুগল কিশোর কৃষ্ণ বলরাম মন্দির, ডান দিকে রাধাশ্যাম মন্দির, বাম দিকে মৃন্ময়ী মায়ের মন্দির, রাজবাড়ির ধ্বংসাবশেষ, ডান দিকে মহারাজা বীরহাম্বীর উদ্যান এবং লালজি মন্দির, সামনে দেখা যাচ্ছে বড় পাথরের দরজা বা গেটওয়ে অফ বিষ্ণুপুর। সাইডের রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম, সামনে টপ ডাগর পাহাড় বা মূর্ছা পাহাড়, ছোট পাথরের দরজা বা গড় দরজা। এবার সামনে কিছুটা এগিয়েই ডান দিকে পড়বে স্টোন চ্যারিয়ট বা পাথরের রথ। এই যে চলে এসেছে পাথরের রথ। আমরা ছোট গলি দিয়ে পাড়ার মধ্যে দিয়ে আরও এগিয়ে চললাম, আরও কিছু টেরাকোটা ভাস্কর্যের মন্দির দেখব। তো এই এক দুদিনেই আমাদের প্রায় বিষ্ণুপুরের অলিগলিগুলো অনেকটাই চেনা হয়ে গেল। প্রথম দিন তো হোটেল এর ঘর খুঁজতে গিয়ে অনেকটাই ঘোরা হয়েছিল, আর আজকে বিভিন্ন অলিগলি দিয়ে গুগল পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। আমরা এগিয়ে চলেছি। আঁকাবাঁকা খুব সরু গলির মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। আমরা এখন যে মন্দিরটি দেখতে যাচ্ছি সেটি হলো রাধা বিনোদ মন্দির। এই যে চলে এসেছি রাধা বিনোদ মন্দির। এই মন্দিরটিও একদম পাড়াগাঁয়ের মধ্যে, চারিদিকে বাড়িঘরদোর। এএসআই এটিকে লোহার বেড়া দিয়ে সুরক্ষিত করে রেখেছে। এর গায়েও টেরাকোটা ভাস্কর্যের সুদৃশ্য ছবি বা শৈলী রয়েছে। আমরা আঁকাবাঁকা খুব সংকীর্ণ গলিপথ দিয়ে পাড়ার মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। এবার আমরা এসে পৌঁছেছি মদনমোহন মন্দিরে। বিষ্ণুপুরের টেরাকোটার অপূর্ব সৌন্দর্য বহনকারী যে 8টা মন্দিরের কথা আমি বলেছিলাম, এই মন্দিরটি তার মধ্যে একটি। বিষ্ণুপুরের প্রাণের ঠাকুর তথা বিষ্ণুপুরের মল্ল রাজাদের কুলদেবতা ভগবান বিষ্ণু এই মন্দিরে মদনমোহন নামে পূজিত হচ্ছেন। এখানে ভগবানের নিত্য পূজা চলে। দূরে একটি বিশালাকার গাঁড়ু দেখতে পাচ্ছি। মন্দিরটির সারা দেয়াল জুড়ে ভরে আছে অপূর্ব টেরাকোটার সম্ভার। মদনমোহন মন্দির থেকে বেরিয়ে এবার আমরা চলেছি মুরলীমোহন মন্দির দেখতে। খুব সংকীর্ণ পথ অতিক্রম করে আমরা
এসে পৌঁছেছি মুরলীমোহন মন্দিরের সামনে। এই মন্দিরটি কিন্তু একটু অন্যরকম স্থাপত্য শৈলীর ইঙ্গিত দিচ্ছে। এখানকার অন্যান্য মন্দিরগুলির মতো এটি কিন্তু তিন খিলানযুক্ত নয়, তার পরিবর্তে মন্দিরটির চারপাশে রয়েছে প্রশস্ত বারান্দা এবং এই মন্দিরের পেছনে রয়েছে একটি বিশালাকার জলাশয়। এবার আমরা চলে এসেছি রাধা মদন গোপাল মন্দিরে। এই মন্দিরটিও 5টি চূড়া বিশিষ্ট এবং মাকড়া পাথরের তৈরি। এটি বিষ্ণুপুরের পঞ্চরত্ন মন্দিরগুলির মধ্যেও একটি। এবার আমরা মুকুটমণিপুর রওনা হব। আরও বেশ কিছু দর্শনীয় মন্দির বা সৌধ এবারে দেখা হলো না, সময় সংক্ষিপ্ত, 10:30 বাজে। মুকুটমণিপুর রওনা হতেই হচ্ছে। তো মুকুটমণিপুর ও গনগনি ঘোড়ার গল্প ও ছবি নিয়ে আসছি পরের পর্বে। বিষ্ণুপুর শহর ছেড়ে বেরিয়ে এসেছি, সামনে মেইন রোড দেখা যাচ্ছে। আবারও সকলকে অনেক শুভেচ্ছা জানাই।